আজকের টপিকটা একটু সেন্সিটিভ। এটা মেডিকেল না, এটা ইমোশনাল। আইভিএফ, কেউ এটাকে হোপ হিসাবে দেখেন, আবার কেউ ভয় পান। তাই আজ আমাদের সাথে আছেন ইন্ডিয়ার লিডিং আইভিএফ স্পেশালিস্ট ডক্টর রোহিত কুন্তটিয়া। নমস্কার, আমি কুন্তল চ্যাটার্জি, আর আপনারা দেখছেন বেঙ্গলের সবথেকে বড় হেলথ কেয়ার পডকাস্ট চ্যানেল ডাক্তারবাবু। আজকের এই এপিসোডটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদের প্রায় 70 থেকে 80% এখনও সাবস্ক্রাইব করেনি। যদি এই ধরনের রিয়েল ডক্টর কনভারসেশন আপনাদের হেল্পফুল লাগে, প্লিজ সাবস্ক্রাইব। কারণ আমাদের একটাই গোল, রাইট ইনফরমেশন দিয়ে রাইট ডিসিশন নিতে হেল্প করা। নমস্কার স্যার। থ্যাংক ইউ। স্যার, প্রথমে যেটা আপনার থেকে আমরা জানতে চাইব, আইভিএফ আসলে কি? IVF stands for in vitro fertilization. খুব ভারী কথাটা, কিন্তু সহজভাবে যদি বুঝতে চাই, একজন পুরুষের শুক্রাণু আর একজন মহিলার ডিম্বাণুকে কাছে এনে নিষিক্ত করে যদি একটা ভ্রূণ তৈরি করা হয় ল্যাবে, আর তারপর সেই ভ্রূণটা মহিলার গর্ভে যদি প্রতিস্থাপন করা হয়, তাহলে প্রসেসটাকে IVF করা। তাহলে আইভিএফ বা টেস্ট টিউব বেবি এটা কি এক না আলাদা? টেস্ট টিউব বেবি বা IVF দুটো কিন্তু একই। IVF পুরো কথাটা হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ভিট্রো বা ভিট্রিয়াস হলো কাঁচ। তো কাঁচের বাসনে যদি ভ্রূণ তৈরি করা হয়, সেটাকে আপনি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলতে পারেন। এখন কাঁচের বাসনটা যদি ডিশ হয়, পেট্রি ডিশ, যেটাতে নাকি সত্যিকারের আমরা ভ্রূণ তৈরি করে থাকি, তাহলে ওটাকে আমরা IVF বলি। আর বোধহয় ল্যাবে আমরা দেখতে অভ্যস্ত যে টেস্ট টিউব বেবিতে টেস্ট টিউবে সব কাজ হচ্ছে, তাই না? হয়তো কথাটার চলতি ভাষা হয়ে গেছে টেস্ট টিউব বেবি। কিন্তু টেস্ট টিউবতে বাচ্চা তৈরি হয় না, বাচ্চা অ্যাকচুয়ালি তৈরি করা হয় পেট্রি ডিশে। ভ্রূণেই জিনিসটা হয়। আচ্ছা, ধরুন কোনো কাপল যারা 1 বছর 2 বছর ধরে ন্যাচারালি ট্রাই করছে, কখন ওদের আইভিএফ করানো দরকার? না, IVF না, অ্যাকচুয়ালি ইজ এ প্রসেস অফ ডুইং ফার্টিলাইজেশন, মানে ভ্রূণ তৈরি করার একটা প্রসেস। এখন যে কোনো মানুষ যে কোনো সময় IVF প্রসেসে বাচ্চা তৈরি করতেই পারে। আমরা মেডিকেল সায়েন্স এটাকে একটা চিকিৎসা চোখে দেখি, আর চিকিৎসা মানে তার মানে রোগ থাকতে হবে। তো রোগের ডেফিনেশন হলো ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি মানে বন্ধ্যত্ব। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে দ্যাট 1 বছর বিবাহিত জীবন, যেখানে স্বামী স্ত্রী মতনই থাকছেন, রেগুলার চেষ্টা করে যাচ্ছেন, অথচ বাচ্চা হচ্ছে না, তাহলে ওনারা বন্ধ্যাত্বে ভুগছেন। এখন যদি ভোগেন, তাহলে ডাক্তার দেখাবেন। এখন ডাক্তার সব রকম টেস্ট করে দেখবে কোথায় দোষটা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দোষটা যেমন বেরোয়, হয়তো ডিম টাইম মতন পাচ্ছিল না, হয়তো হাজব্যান্ড ওয়াইফ জানতেন না কোন সময় একসঙ্গে থাকতে হবে, হয়তো ফ্যালোপিয়ান টিউব, যেটাকে আমরা নালী বলে থাকি, তার কোনো ব্লক ছিল যেটা অপারেশনের মাধ্যমে সারানো সম্ভব। তো সব ক্ষেত্রে কিন্তু সেই অর্থে IVF দরকার না। কিছু জায়গায় ডেফিনেটলি, যেখানে আমরা টেস্টের মাধ্যমে বুঝতে পারলাম দ্যাট ন্যাচারাল ফার্টিলাইজেশন ইজ নট পসিবল, অর ইজ রিস্কি, অর উইল টেক আ লট অফ টাইম, তাহলে আমরা বলে থাকি ভাই IVF করলে তোমার দ্রুত হতে পারে, বা তোমার এই ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি। এটা কি খুব ডিফিকাল্ট প্রসেস থাকে? IVF প্রসেসটা ডিফিকাল্ট ঠিক বলবো না, কিন্তু একটা ইনভলভড প্রসেস, মানে এর মধ্যে একটা মন ধ্যান লাগানোর ব্যাপার আছে। মহিলাকে আমরা ইনজেকশন দিয়ে তার একাধিক ডিম তৈরি করি, তাতে 10-12 দিন সময় লাগে। তারপর ছোট্ট একটা প্রসেসে ডিমগুলো বার করা হয়, ভ্রূণ তৈরি করা হয়, সেখানে আবার ল্যাবে 5 দিন সময় লাগে। তারপর তৈরি করা ভ্রূণ গর্ভে দেওয়া হয়। সেই তৈরি করা ভ্রূণ সেই মাসেও গর্ভে রাখতে পারি, আবার পরে কোনো একটা মাসেও গর্ভে রাখতে পারি। তো মানুষের যে কোনো একটা কাপেলের 2 মাস মতন সময় লাগতে পারে একটা IVF প্রসেস কমপ্লিট করতে গিয়ে। আপনি যেটা শুরু করলেন, ফিমেল দিয়েই আপনি শুরু করলেন, এটা আমাদের সমাজে অনেক দিন ধরেই চলে আসছে। তো যদি বাচ্চা হচ্ছে না, তো আমরা ভাবি ফিমেলই ওটার জন্য রেসপন্সিবল। তো মেল
কতটা এখানে রেসপন্সিবল? তখন স্বাভাবিক ভাষায় যদি দেখতে চান, অবভিয়াসলি মহিলা প্রেগনেন্ট হচ্ছেন, যদি উনি হতে পারছেন না তার মানে ওনারই দোষ। তো ঠিক সমাজকে তো দোষ দেওয়া যায় না, স্বাভাবিক তো মানুষ এটাই ভাবে যে পুরুষের দোষ হতে পারে না, মহিলারই দোষ। কিন্তু এখন যেটা আমরা সায়েন্সের মাধ্যমে জানতে পেরেছি, দ্যাট 50% ইট ইজ মেল ওরিয়েন্টেড, 50% ইজ ফিমেল ওরিয়েন্টেড। তো পুরুষের দু রকমের দোষ হতে পারে। এক, সহবাস করতে পারার ক্ষমতা সেটা ঠিক নাও থাকতে পারে, সেই কারণে শুক্রাণু জায়গা মতন ফেলতে পারছে না। আর দ্বিতীয় হলো শুক্রাণুজনিত দোষ। অনেক রকম দোষ হতে পারে, সংখ্যায় কম, কোয়ালিটিতে কম, ডিফেক্টিভ, হয়তো কোনোভাবে শুক্রাণু ডিম অবধি পৌঁছতে পারছে না, বা নিস্তেজ, ডিম গিয়ে ভেদ করতে পারছে না। তো এই সব নিয়ে এখন মোটামুটি যে জায়গায় আমরা এসেছি, দ্যাট মেল ফিমেল ইনফার্টিলিটি বলে হয় না, কাপল ইনফার্টিলিটি, মানে এই দম্পতির বাচ্চা হচ্ছে না। তার মধ্যে আবার যদি সেই অর্থে টেকিং করা হয়, ইনভেস্টিগেশন করা হয়, তাহলে ধরা পড়বে 50% ইজ সাফারিং বিকজ অফ মেল ফ্যাক্টরস। কারণ যেটা একটা ইন্টারেস্টিং ধরুন একটা ডেটা আমি দেখছিলাম, সেটা হচ্ছে ও বলছে যে এভরি 6 কাপেলের মধ্যে একজনের ইনফার্টিলিটি প্রবলেম। তো এটা আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এটার এখন কি পজিশন আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রায় 2 বছর আগে ওরা একটা বৃহৎ একটা সার্ভে করলো। আনফর্চুনেটলি ওরা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে বাদ দিল। তো সেই অর্থে এক্স্যাক্ট ফিগার আমাদের দেশে নেই। তারপর অবভিয়াসলি এই ভুলটা ত্রুটিটাকে ঠিক করার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইন্ডিয়াতেও একটা সার্ভে করাবে এরকম একটা চিন্তাধারা করছে। কিন্তু ওভারঅল আমরা এটা ধরেই নিচ্ছি দ্যাট ওয়ার্ল্ডে যা ডেটা আছে ইন্ডিয়াতেও একই ডেটা রয়েছে। ফার্টিলিটি সার্ভেগুলো কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট করায়, আর তাতে যে ফিগারগুলো বেরিয়ে আসছে সেটা কিন্তু খুব ভয়ানক। ওয়েস্ট বেঙ্গলে ফর এক্সাম্পল এখন নাকি টোটাল ফার্টিলিটি রেট 1.3, তার মানে যে কোনো একজন কাপলের 1.3 বাচ্চা হচ্ছে। এখন এখানে একটা ফিগার মাথায় রাখতে হবে, দ্যাট 2 বা 2.1 হলো রিপ্লেসমেন্ট লেভেল। মানে একজন দম্পতি যদি দুটো বাচ্চা হয়, স্বাভাবিক স্বামী স্ত্রী, তার একটা ছেলে একটা মেয়ে হলো, তাহলে ইউ আর রিপ্লেসিং দ্য কাপল। বা 2.1 কেন বলা হয়? যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো, সেই জায়গায় 1.3 হওয়া মানে 0.8 গ্যাপ রয়ে যাচ্ছে। ওভার 2 to 3 জেনারেশনস দ্য পপুলেশন উইল ডুইন্ডল। অনেকটা আগের চেয়ে পপুলেশন কমে আসবে, অনেকটা চায়নার মতন জায়গা চলে যাবে, যেখানে ওল্ড পপুলেশন অনেক বেশি হয়ে গেছে, ইয়াং কাজ করার লোক কম পাওয়া যাচ্ছে। সেটাতে ইকোনমিক ডিভাস্টেশন, মানে অনেক রকমের অন্য দিক থেকে অসুবিধা হতে পারে। তো এই কারণে এখন ফার্টিলিটি নিয়ে অনেক বেশি নড়াচড়া করা হচ্ছে, অনেক বেশি ডিসকাশন করা হচ্ছে। কিন্তু এমনিতে ধরুন আমাদের পপুলেশন বাড়ছে, সেটাই তো আমাদেরকে সবাই বলে থাকে, তোমরা ফার্টিলিটি নিয়ে চর্চা করো, আমাদের তো দেশে ইনফার্টিলিটি নয়, আমাদের তো ওভার পপুলেশন ইজ চ্যালেঞ্জ। তো এখানে তো অন্য জিনিস, যার আছে 2টো কি 3টে কি 4টে তার আছে, যার নেই তার তো নেই। তো ইনফার্টিলিটি ইজ অ্যাফেক্টিং অলমোস্ট 30 মিলিয়ন কাপলস, মানে 3 কোটি দম্পতি ইন্ডিয়াতে এমন যারা চাইছেন অথচ পাচ্ছেন। ইনফার্টিলিটি ডেটা অনুযায়ী আস্তে আস্তে ওটা বাড়ছে। তো বেসিক্যালি সাইলেন্টলি আমরা একটা প্রবলেমের দিকে যাচ্ছি। তো এটা কি আমরা ধরতে পারি যে আমরা একটা সাইলেন্ট প্যান্ডেমিকের দিকে আগাচ্ছি? হ্যাঁ, ডেফিনেটলি এটাকে সাইলেন্ট প্যান্ডেমিক বলা হচ্ছে। অন্য অনেক কারণে চলবে, যে কোনো অন্য রোগে মানুষের হয়তো শরীর খারাপ করে, জ্বর হয়, ওজন কমে যায়, পেট ব্যথা করে। ইনফার্টিলিটিতে সেসব কোনো উপসর্গ নেই, আর যারা ভুগছে ওনারা সাইলেন্টলি ভুগছেন। তো তাই জন্য এই রোগটাকে অ্যাজ সাচ বাইরে থেকে ধরা খুব মুশকিল। যতক্ষণ কথা বলা হচ্ছে না, যতক্ষণ জানার চেষ্টা করা হচ্ছে না, এই রোগটা ধরা পড়ছে না। যখন আপনি আমাদের চেম্বারে এসে দেখবেন, তখন ভিড় দেখে বুঝতে পারছেন যে এই রোগে অনেকজনই আক্রান্ত। তো তাই জন্য এটাকে আমরা একটা সাইলেন্ট এপিডেমিক বা সাইলেন্ট প্যান্ডেমিক বলছি। প্যান্ডেমিক বলার কারণ হলো সারা পৃথিবী জুড়ে এই প্রবলেমটা হচ্ছে। এখন এটা কি কোনো স্পেসিফিক কারণে হচ্ছে, নাকি এটা একটা সোশ্যাল চেঞ্জ হয়েছে, লোকেরা দেরি করে বিয়ে ইত্যাদি করছেন তার জন্য হচ্ছে, বলা মুশকিল। মানে তাহলে ধরুন এই যে কেরিয়ার, লেট ম্যারেজ, ফুড হ্যাবিট, এইগুলো কি এফেক্ট করছে ইনফার্টিলিটিতে? দেখুন, ফুড হ্যাবিট নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি সবসময় লোকগুলোকে বলতে দেখি, কিন্তু আমার চিন্তা হলো, ধারণা হলো দ্যাট আমরা এই সময় এসে যা ভালো খাওয়া দাওয়া করছি, মানুষ কিন্তু এন্টায়ার হিস্ট্রিতে অত সুন্দর খাওয়া দাওয়া কিন্তু কোনোদিন পায়নি।
100 বছর 200 বছর আগে কিন্তু আমরা দুর্ভিক্ষ ভুগতাম। সুতরাং ফুডটা খুব বড় ফ্যাক্টর আমার মতে নেই। আমার মতে যেটা বড় ফ্যাক্টর হয়েছে, আমরা সবাই কিন্তু পৃথিবীতে এখন অনেক বেশি দিন বাঁচছি, মানে 70-80 অব্দি বাচ্চাটা এখন কোনো ব্যাপারই নয়। আমরা বাচ্চা নেওয়া পুরো ব্যাপারটাকে কিন্তু চতুর্থ দশক বা পঞ্চম দশকের দিকে ঠেলে দিয়েছি। মানে আর্লি 30sও নয়, এখন মিড 30s বা আর্লি 40sে বাচ্চা প্ল্যান করছি। স্বাভাবিক, আমার কলেজ এডুকেশন, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে, চাকরি পেতে পেতে এমনি 30, তারপর একটা ফ্ল্যাট করবো, একটা গাড়ি কিনবো, এটা স্বাভাবিক একটা অ্যাসপিরেশন মিডল ক্লাসে থাকতেই পারে। এইগুলো শেষ করতে করতে 36-37। এখন মহিলার সঙ্গে যে ইস্যুটা হয়, ওনাদের কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার আছে, বায়োলজিক্যাল ক্লক, যেখানে ওনার ডিমের সংখ্যাটা কিন্তু বয়সের সাথে কমছে। শুধু সংখ্যা কমছে না, ভালো ডিমগুলো আগে খরচ হয়ে যাচ্ছে বলে শেষের দিকে খারাপ ডিমগুলো ডিম্বাশয়ে পড়ে থাকছে, তখন কিন্তু ওনার বাচ্চা হতে অসুবিধা হচ্ছে। এখন বেশিরভাগ লোকেরাই যদি বাচ্চা নেওয়ার ব্যাপারটাকে 35-এর পরে করে দেন, তাহলে অনেক বেশি লোক এমন পাওয়া যাবে যাদের হয়তো প্রেগনেন্সি হচ্ছে না এই কারণে বা অন্য কোনো কারণে। তো সব মিলিয়ে আই ফিল দ্যাট দিস ইজ দ্য বিগেস্ট রিজন, ডিলেইং প্যারেন্টহুড। ইচ্ছাকৃতভাবে আমি বাচ্চা নেওয়ার ব্যাপারটাকে পিছিয়ে দিচ্ছি, তাই জন্যে বাচ্চা হওয়াটা এখন একটা বড় জায়গায় প্রবলেম দাঁড়িয়েছে। তাহলে আপনার মতে কোন বয়সে বাচ্চা নেওয়া উচিত? দেখুন, এটা তো আজকালকার যে সোসাইটি, আপনি তো কোনোদিন আপনার থটটা লোকের উপর ইম্পোজ করতে পারেন না। আর সবার একটা স্বাধীনতা রয়েছে, যেটা আমরা বলি রিপ্রোডাক্টিভ ফ্রিডম। একই মাথায় রাখতে হবে দ্যাট দ্য রিপ্রোডাক্টিভ বার্ডেন, মানে এই বাচ্চা করা, বাচ্চা হওয়ার চাপ যেটা বলতে পারেন, সেটা অনেক বেশি মহিলার উপর রয়েছে। তারপর আপনি আজকে এসে বললেন তা না, এই বয়সের মধ্যে বাচ্চা নেওয়া সেরে ফেলতে হবে, এই বয়সের মধ্যে এটা করে ফেলতে হবে, সেটা করা সম্ভব বলা সম্ভব নয়। আমাদের মাথায় রাখতে হবে দ্য ম্যান ইজ বিল্ট ইন আ ডিফারেন্ট ওয়ে, দ্য ওমেন ইজ বিল্ট ইন আ ডিফারেন্ট ওয়ে। মহিলাদের কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লকের একটা ব্যাপার রয়েছে, সেই সেন্সটা মাথায় রাখতে হবে। যদি এমন মহিলা যদি এমনটা ভাবেন দ্যাট উনি বাচ্চা নিতে চান আর উনি ডিলে করতে চান বিকজ অফ আ ক্যারিয়ার রিজনস অর সাম আদার সোশ্যাল রিজন, উনি করতে পারেন। একটা ব্লাড টেস্ট হয়, অ্যান্টি মিউটেরিয়ান হরমোন, যেটা চেক করলে পরে উনি নিজের ডিমের অবস্থা বুঝতে পারবেন। আর তারপর একজন কোনো একটা গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করলেই উনি নিজের হিসেবে প্ল্যানিং করে দিতে পারেন দ্যাট উনি কতদিন আর ওয়েট করতে পারেন। এর আরেকটা অল্টারনেটিভ রয়েছে, যেটা আমরা খুব একটা খুলে বলতে পারি না বিকজ এটা খুব এখনো অ্যাকসেপ্টেড হয়নি সেই অর্থে। সেটা হলো আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, মানে স্টোর এগ ফ্রিজিং। খুব সহজ জিনিস। আপনি এখন বাচ্চা নিতে চান না, অথচ মা হতে চান, আপনার জন্য এখন প্রায়োরিটি লিস্টে অন্য কিছু বড় প্রায়োরিটি। আপনি আপনার এগগুলো ফ্রিজ করে রেখে দিলেন। এখন এই ফ্রিজিং করা, তারপর সেই এগগুলোকে কাজে লাগানো, তারপর সেই এগ দিয়ে প্রেগনেন্সি হবে তার কোনো গ্যারেন্টি নেই। তো সব মিলিয়ে একটা কস্ট রয়েছে। তো সব মিলিয়ে ইট ইজ নট বিকাম পপুলার, বাট ফর সাম পিপল দিস ইজ আ গুড অপশন। অপশন আছে ডেফিনেটলি। এখন অনেকজন বেরিয়ে আসছেন আমাদের সঙ্গে দেখা করতে। আই ডোন্ট ওয়ান্ট টু জেনারেলাইজ, বাট ধরুন যারা এয়ার হোস্টেস, যারা সব জায়গায় ট্রাভেল করছেন, একটু কানে ওদের কথাগুলো যাচ্ছে, যারা আইটি সেক্টরে কাজ করছেন, ওনারা আসছেন, কথা বলছেন, বুঝছেন, কিছু কিছু লোকেরা করাচ্ছেনও। সো আই থিঙ্ক দিস ইজ অ্যান ইনক্রিজিং ট্রেন্ড। ওভার টাইম উই উইল আন্ডারস্ট্যান্ড হাউ দিস উইল প্যান আউট। দেখুন, এখন যদি আমি নিজেকে একটা এক্সাম্পল দিই, অ্যাজ এ পেশেন্ট বা অ্যাজ এ কাপল আপনার কাছে যখন গেলাম আইভিএফ এর জন্য, তো আমাকে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে? ওকে, তো ফার্স্ট অফ অল দেখুন, এটা আপনি ঠিকই বলেছেন, অনেক পেশেন্টই এসে বলেন যে আমরা আইভিএফ করাতে এসেছি। হাম্বল রিকোয়েস্ট, ভাই আপনারা আমাদেরকে একটু জায়গাটা দিন, আমরা আপনাদেরকে ইনভেস্টিগেট করে বোঝার চেষ্টা করি দ্যাট আপনার জন্য আইভিএফ ইজ দ্য বেস্ট অপশন আর সাম আদার ট্রিটমেন্ট উইল বি আ বেটার অপশন। আইভিএফ ইজ ডেফিনেটলি দ্য মোস্ট প্রেডিক্টেবল অপশন। এর একটা সাকসেস রেটের একটা ব্যাপার আছে, কিন্তু সবার ক্ষেত্রে আইভিএফ লাগে না। আপনার ধরুন যদি আইভিএফ করতেই হয়, তাহলে তার মাস দুয়েক আগে থেকে নিজেকে তৈরি করে নেওয়াটা সবচেয়ে ভালো। তৈরি করা খুব সহজ, খাওয়া দাওয়া শুধরে নেবেন, রাতে ভালো করে ঘুমোবেন, মডারেট এক্সারসাইজ করবেন, ওয়েটটাকে অপটিমাইজ করে ফেলবেন। এইটুকু করে নিলে পরে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। তারপর অ্যাজ বি ডিসকাসড, মহিলার 12 দিন মতন সময় লাগে
এগসগুলোকে স্টিমুলেট করে রেডি করার জন্য, তখন কিন্তু কোনো ছুটি ছাড়ার ব্যাপার নেই। শি নিড নট টেক এনি অফ ফ্রম হার ওয়ার্ক। ওকে, সেই ডিমগুলো বার করে নেওয়ার পরের দিন থেকে কিন্তু উনি কাজে আবার যোগ দিতে পারেন। যেদিন ডিম বার করছি সেদিন যেহেতু শর্ট অ্যানেস্থেসিয়া হচ্ছে, সেদিন ওনার ছুটি নিতে হয়। তো ওটা কি খুব পেনফুল থাকে? না, under anesthesia. Under anesthesia, it's a 5 to 10 minute procedure, but we would want her to rest for that one day. আর এই আইভিএফ প্রসিডিওরটা কতদিন সময় লাগে? এই 12 দিনের ইঞ্জেকশন, ডিম বার করা, তারপরের 5 দিন পরে ভ্রূণটা গর্ভে রাখা। অনেক ক্ষেত্রেই আমরা পছন্দ করি দ্যাট অনেক টানায় কাজ করতে করতে মানুষ একটু টায়ার্ড হয়ে যায়, তো অনেক ক্ষেত্রে আমরা পছন্দ করি দ্যাট এই মাসে আমরা ডিম বার করলাম, ভ্রূণ তৈরি করলাম, আবার পরের মাসিকে যখন মাসিক হলো তার 20-22 দিনের মাথায় ভ্রূণটা পেটে রেখা। আচ্ছা, যেটা বললে এগ সংগ্রহ করা প্লাস ওটাকে ইমপ্লান্ট করা, এটা কি খুব পেনফুল থাকে? না, এগ এক্সট্রাকশন যেটাকে আমরা ওসাইড রিট্রিভাল বা ওভাম পিক আপ বলে থাকি, সেটা একটা শর্ট অ্যানেস্থিজিয়াতে করা হয়, সেখানে তো কোনো ব্যথার কোনো ব্যাপার নেই। এমব্রিও ট্রান্সফারটা ইউজুয়ালি অ্যানেস্থিজিয়া লাগে না, সেটা একটা প্রসিজার, কিন্তু তাতে পেনের কোনো ব্যাপার নেই। It is performed under ultrasound guidance through the vaginal route. খুব সরু প্লাস্টিকের পাইপ, টেফলনের পাইপ, তার মাধ্যমে ভ্রূণটাকে দেওয়া হয়। মানে এখানে কোনো ডাইলেটেশন বা কোনো ধরা বা কোনো জিনিস খোলা কাটা এইসব কিছু নেই, সুতরাং সেই অর্থে কোনো ব্যথা হয় না। কনসিয়াস থাকেন ভদ্রমহিলা যা ট্রান্সফার করা। মানে এই সময় কি এমন কোনো পজিশন থাকে যেখানে মহিলারা মেন্টালি ব্রেকডাউন হয়ে যায়? দেখুন, পুরো আইভিএফ প্রসেসে ইমোশনাল লেবিলিটি বা এই ইমোশনের ওঠানামাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এর কারণ আছে। ফিনান্সিয়ালি টাকা পয়সা জোগাড় করে চিকিৎসা করাতে হচ্ছে আমাদের দেশে, ইট ইজ আউট অফ পকেট এক্সপেন্স। ইন্স্যুরেন্স কোম্পানি সেই অর্থে স্পন্সর করে না। তো একজন হাজব্যান্ড ওয়াইফ কাপল হয়তো আর্লি 40s লেট 30s টাকা পয়সা জোগাড় করে করাচ্ছেন, ওনার ভালো মতন জানেন দ্যাট বোধহয় এটাই ওনাদের শেষ চেষ্টা। তো সেই অর্থে ওনারা স্ট্রেসড রয়েছেন। সেই স্ট্রেসের মধ্যে যখন আইভিএফ প্রসেসটা হচ্ছে, আর আমরা অবভিয়াসলি ট্রান্সপারেন্সি রাখার জন্য ওনাদেরকে সাকসেস রেট নিয়ে একটা ডিসকাশন করছি, বোঝাচ্ছি দ্যাট আইভিএফ ইজ নট 100% সাকসেসফুল, বরঞ্চ বেশিরভাগ লোকেদের ফার্স্ট অ্যাটেম্পটে হয় না, 2-3বার অ্যাটেম্প্ট করতে হতে পারে। তো সবারই ক্ষেত্রে একটা স্ট্রেস কাজ করে দ্যাট আমারটা হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে গেলে ভালো হতো। তো ওনারা অনেক বেশি এই স্ট্রেসটা ক্যারি করছেন বলে ওনাদের ডেফিনেটলি একটা ইমোশনাল ল্যাবিলিটি থাকে। প্লাস মেন্টালি এই একই কারণে, প্লাস কার ফ্যামিলি স্ট্রাকচার কেমন, কতটা চাপে ওনারা আইভিএফ করাতে বাধ্য হয়েছেন, এগুলো তো ফ্যাক্টর। এখানে আইভিএফ এর সাথে সাথে মেন্টাল পিসটাও অনেকটা ইম্পর্টেন্ট আছে। অ্যাবসলিউটলি। দেখুন, সাকসেসের জন্য নাও থাকতে পারে, বাট একজন পেশেন্টকে বা আমাদেরকেও বুঝতে হবে দ্যাট আইভিএফ ইজ এ লং ড্রন ট্রিটমেন্ট। ফার্স্ট অ্যাটেম্পটে নাও হতে পারে, সেকেন্ড থার্ড অ্যাটেম্প্ট করা লাগতে পারে, 6 মাস 8 মাস ধরে চিকিৎসাটা চলতে পারে, মিসক্যারেজ ঘটতে পারে। তো এই সব নিয়ে আমার আর পেশেন্টের মধ্যে যে রিলেশনশিপটা, সেটা কিন্তু একদিনের নয়, সেটা অনেক দিনের রিলেশনশিপ। তো ওনাদের ক্ষেত্রেও আমাদের একটু সেন্সিটিভ হতে হয় দ্যাট দে মাইট নট হ্যাভ দ্য সেম ফিলিংস অর সেম ডে এভরিডে। আর আমাদের দিকটাও ওনাদেরকে বোঝাতে হয় দ্যাট আমরা যতই চেষ্টা করি না কেন 100% সাকসেস হতে পারে না। কিন্তু অনেক ক্লিনিক হসপিটাল আমি দেখেছি যারা ক্লেম করে যে 70-80% আমাদের সাকসেস রেশিও, এটা কতটা সঠিক? সাকসেসকে তো আপনি 10 রকমভাবে ডিফাইন করতে পারেন। আমরা আজকে সায়েন্সের মাধ্যমে এটা বুঝতে পেরেছি দ্যাট সাকসেসের সবচেয়ে বড় ফ্যাক্টর বা ভেরিয়েবল হলো মহিলার বয়স। যার বয়স যত কম তার ডিমের কোয়ালিটি তত ভালো। এখন আমার কাছে সিলেক্টেড 10টা পেশেন্ট এলো যার বয়স খুবই কম, 26-27 বছরের মহিলা। তার থেকে ডিম্বাণু উদ্ধৃত করে ভ্রূণ তৈরি করে ওনার প্রেগনেন্সি এনে দেওয়ার চেষ্টা করলে পরে সত্যিকারে 70% সাকসেস অ্যাচিভ করা যায়। কিন্তু রিয়েল লাইফে তো এরকম বাছাই করা পেশেন্ট আসে না। আর প্লাস আপনার কম বয়সে কাপেল আপনাকে কমই আসে। অ্যাবসলিউটলি। তো সব রকম পেশেন্টই আসে। এমনও পেশেন্ট আসছে যার হয়তো বয়স অনেক বেশি হয়ে গেছে, ওনার ডিম দিয়ে হয়তো সম্ভাবনা খুবই কম, কিন্তু ওনার একটা শেষ চেষ্টা করার প্রবল ইচ্ছে রয়েছে, আপনি তো ওকে আর না বলতে পারেন না। তো তাই জন্য সাকসেসের দিক থেকে জিনিসটা বোঝা ভুল। যেটা বুঝতে হবে তার চেষ্টা, আর যেটা আমরা সবসময় পেশেন্টকে বলি আর বোঝানোর চেষ্টা করি দ্যাট দিস ইজ নট, সেই অর্থে দিস ইজ নট চিকিৎসা, দিস ইজ চেষ্টা। চিকিৎসাতে আপনি
রোগ সারিয়ে দেওয়ার একটা ক্লেম করতে পারেন, রাইট। কিন্তু এখানে আপনি একটা চেষ্টা করছেন, চেষ্টা। ডিম শুক্রাণু মিলিত করে ভ্রূণ তৈরি করে গর্ভে দিয়ে বাচ্চা পাওয়ার চেষ্টা করছেন। যখন ভ্রূণ গর্ভে দেওয়া হচ্ছে আমরা কিন্তু কোনোভাবেই শিওর হতে পারছি না দ্যাট এই ভ্রূণটা সঠিক বা ওনার গর্ভাশে এই সময় বাচ্চার জন্য প্রস্তুত। তাহলে তো সেই অর্থে তো এটা একটা চেষ্টাই হলো না, ঠিক ঠিক। তো সেইভাবে তৈরি হতে হয়। আর আপনি যেটা বললেন যেটা এটার সাকসেস রেশিও বা যে প্রথমবার মানে এটা না হওয়ার চান্সেস অনেক বেশি বেশি থাকে। তো এক্ষেত্রে অ্যাজ এ কাপেল তাদের কি ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা উচিত? এর পেছনে দেখুন অনেক সায়েন্স আছে, অনেক স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি হয়ে গেছে। এখন আপনি গুগলে বসে নিজের বয়স টাইপ করলে মোটামুটি আপনাকে একটা সাকসেস রেটের আইডিয়া কিন্তু গুগলই দিয়ে দেবে। তো সব মিলিয়ে মোটামুটি আমি যেটা আমার কাপলগুলোকে বলে থাকি যে আপনি 30-এর ঘরে থাকলে আপনার মোটামুটি 2টো অ্যাটেম্পটের জন্য তৈরি থাকতে হবে। মোর দেন 50% কাপলস উইল কনসিভ উইথ 2 অ্যাটেম্পটস। সেই যদি আপনার 40 ছুঁই আছেন, আপনার 4টে অ্যাটেম্পটের জন্য তৈরি থাকতে হবে। এখন তৈরি থাকা মানে ফিনান্সিয়ালি তৈরি থাকতে হবে, তার মানেই যে এই অতগুলো অ্যাটেম্প্ট লাগবে সেটা নয়, কিন্তু ফিনান্সিয়ালি ইউ উইল হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্যাট। মেন্টাল প্রিপারেশন নেওয়া, তো সেই মেন্টাল প্রিপারেশনটা রাখাটা খুব জরুরি আছে। স্ট্রেস, ওয়েট, স্লিপ এগুলো কতটা ইম্প্যাক্ট ফেলে? ওকে, দেখুন এখন আস্তে আস্তে যেটা আমরা বুঝছি এজ মানে বয়স আর ওয়েট মানে ওজন, এই দুটো হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস ফর অ্যান অনগোয়িং প্রেগনেন্সি। মানে আইভিএফ এর মাধ্যমে বা এআরটি বলে থাকি আমরা, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স বা টেকনোলজি, এর মাধ্যমে যে প্রেগনেন্সিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো যে টিকবে, কোলে বাচ্চা আসবে, তার জন্য বয়স আর ওজন এই দুটো হলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ওজন কিছুটা কন্ট্রোল করা যায়, কমানোর চেষ্টা করা যেতে পারে, বয়স নিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। তো আমরা চেষ্টা করি এমন ফ্যাক্টরগুলোকে হাইলাইট করতে যেটা কন্ট্রোল করা যায়। ধরুন স্ট্রেস হলো, বা ল্যাক অফ স্লিপ হলো, ল্যাক অফ এক্সারসাইজ হলো, বা যেটা আমরা বললাম স্মোকিং, অ্যালকোহল, ফুড হ্যাবিটস হলো। এইগুলোকে কেন আমরা সোশ্যাল মিডিয়াতে বারে বারে হাইলাইট করি? বিকজ এইগুলো কন্ট্রোল করা যায়, কারেক্ট করা যায়। তার মানে এটা মোটেই নয় দ্যাট এইগুলো করলে বাচ্চা হবে না বা এগুলো শুধরোলে বাচ্চা চলে আসবে। ধরুন কারোর একটা টিউব ব্লক হয়ে রয়েছে, তার তো আর ভালো করে ঘুমোলে বা ভালো করে এক্সারসাইজ করলে টিউব আর খুলে যাবে না। তো হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে পয়েন্টগুলো সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করা হয় তার কারণ হলো দ্যাট এইগুলো কারেক্টেবল, ইন দ্য সেন্স দ্যাট এগুলো কারেক্ট করলে ক্ষতি তো হচ্ছেই না, কিছুটা লাভ হলে। বাট মেইন পয়েন্ট ইজ ইনফার্টিলিটি ইজ মোস্টলি বিকজ অফ বায়োলজিক্যাল রিজনস। কোনো না কোনো কারণ রয়েছে, হয় ইউট্রাসে ড্যামেজ রয়েছে, নাহলে টিউবে ড্যামেজ রয়েছে, নাহলে স্পার্ম কোয়ালিটি খারাপ রয়েছে, বা যেটা বেশিরভাগই আমরা পেয়ে থাকি ডিমের দোষ আছে। ডিমের দোষ বলতে হয় ডিমের কোয়ালিটি, দিস আর দ্য থিংস। লেট ম্যারেজ ডিরেক্টলি তো রেসপন্সিবল নয়, কিন্তু লেট ম্যারেজ মানে মহিলার বয়স বেশি হয়ে গেছে, আর সেখানে অবভিয়াসলি ডিমের কোয়ালিটির একটা ফ্যাক্টর থাকে। আমরা এখন আস্তে আস্তে রিয়েলাইজ করেছি দ্যাট পুরুষেরও বয়স বাড়লে স্পার্ম কোয়ালিটি খারাপ হয়। এই যে আমরা চারিখানে কথাগুলো শুনতে থাকি, অটিজম বলুন, আরও অনেক মানসিক রোগ টোগ, এগুলো নাকি বলা হচ্ছে বয়স্ক পুরুষের শুক্রাণু দিয়ে বাচ্চা হলে পরে এই রিস্কগুলো বেশি থাকে। তো এগুলো সবটাই আস্তে আস্তে শিখছি, জানছি, আমরাও নতুন নতুন অনেক কিছু করছি। আচ্ছা, এইবার এইখানে একটা পার্ট আসছে, সেটা হচ্ছে ডোনেট। মানে যে স্পার্ম কোয়ালিটি যদি খারাপ হচ্ছে বা ডিমের কোয়ালিটি যদি খারাপ হচ্ছে, তাহলে আমরা ডোনার আমরা ওখানে ডোনারের একটা ইনভলভমেন্ট থাকছে। এটা আজকের সমাজে মানে কতটা অ্যাকসেপ্টেবল? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। দেখুন, ডোনার ব্যাপারটা অনেকটাই হাস, কেউ খুলে বলেও না আর কেউ খুলে জিজ্ঞেসও করে, অ্যাওয়ারনেসও নেই, অ্যাওয়ারনেসও খুব একটা নেই। কিন্তু এক্সট্রিম কেসেসে যেখানে আমরা 2-3বার চেষ্টা করে ফেলেছি মহিলার ডিম্বাণু দিয়ে, এখন উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, উনি নিজে থেকেও বলছেন কোথা থেকে জানতে পেরেছেন, বা আমাদেরই মাধ্যম থেকে ওনার কাছে এই খবরটা পৌঁছেছে, তো এগ ডোনেশন বা স্পার্ম ডোনেশন নিয়ে ডিসকাশন হয়, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এই ডোনেশন মানে কি, হয়তো আমরা কম বয়স্কা মহিলা থেকে ডিম নিয়ে ভ্রূণ তৈরি করে ওনার গর্ভে দিলে পরে ওনার প্রেগনেন্সি চলে আসা বা টেকার সম্ভাবনা অনেক অনেক বেশি। সিমিলারলি পুরুষের শুক্রাণুর ব্যাপারটা এমন দ্যাট জিরো স্পার্মওয়ালা কিন্তু খুব অল্প পুরুষে পাওয়া যায়।
বেশিরভাগ ক্ষেত্রে স্পার্ম খারাপ বলতে যেটা বোঝায়, সেখানেও কিন্তু এমন স্পার্মের সংখ্যা রয়েছে যেটাতে ওনার স্পার্ম দিয়ে টেস্ট বেবি বা আইভিএফ করে বাচ্চা সম্ভব। জিরো স্পার্মওয়ালা পুরুষদেরও ঔষধ ইনজেকশনের চিকিৎসা করে টেস্টিস থেকে সরাসরি শুক্রাণু বার করে বাচ্চা করানো সম্ভব। তো স্পার্ম ডোনেশন সেই অর্থে বেশ অনেকটাই রেয়ার, কিন্তু একদম যে লাগে না সেটা না, অনেকবার করতে হয়। অনেক ক্ষেত্রে এটাও হয় দ্যাট হয়তো ট্রিটমেন্টে সম্ভব ছিল, কিন্তু স্পার্ম ডোনেশনের খরচটা কম বলে অনেক হাজব্যান্ড ওয়াইফ চান দ্যাট সেই মাধ্যমে বাচ্চাটা করে ফেলা। 2021-এ ভারতের একটা আইন এলো, এআরটি ল, তার মাধ্যমে কিন্তু এই ডোনেশন প্রসেসটা করতে হয়। এখন তো বোধহয় আমাদের ইন্ডিয়াতে স্যারোগেসি ওটা স্যারোগেসি না, বন্ধ নয়, স্যারোগেসি আর এআরটি দুটোই একটা লয়ের অধীনে, তো ল মেনে করতে হয়। এবার আমাদের সোসাইটিতে আইভিএফ নিয়ে অনেক রকম মিথ আছে। যেমন ধরুন অনেকে ভাবে যে আইভিএফ বেবিকে যখন জন্মায় তখন কি অ্যাবনর্মাল হয়, আবার ধরুন আইভিএফ হলে কি টুইন বেবি সবসময়তে হয়, আবার ধরুন ফিউচারে কি ফার্টিলিটি তার ক্ষমতা কমে যায়। এই ধরনের অনেক মিথ আছে, তো এইগুলো নিয়ে আপনি কি করবেন? দেখুন, এইগুলো ডেফিনেটলি আমরা এই প্রশ্নগুলো প্রায় রোজই ফেস করি। আইভিএফ এ যেহেতু কষ্ট করে ভ্রূণ তৈরি করা হয়েছে, স্বাভাবিকভাবে ভ্রূণ তৈরি হয়নি, অবভিয়াসলি এই প্রশ্নগুলো জন্মাবে। প্রথম কথা হলো, ইয়েস, আমাদের যেহেতু যারা আমাদের কাছে আইভিএফ করে প্রেগনেন্ট হচ্ছেন তাদের যেহেতু বয়সটা নর্মালি যারা কনসিভ করছেন তাদের চেয়ে বেশি, আর বয়সের সঙ্গে বাচ্চার ডিফেক্ট হওয়ার রিস্ক কিন্তু বাড়ে। তাই না? সেই অর্থে কিন্তু আপনি যদি নেট সার্চ করেন আপনি পাবেন দ্যাট আইভিএফ করা বাচ্চাদের মধ্যে ডিফেক্ট বেশি। সেটা আইভিএফ প্রসেসের জন্য মোটেই নয়, আর এটা বোঝা খুব জরুরি। আইভিএফ প্রসেস যদি ইয়াং কাপলের করা হয় তাহলে কিন্তু তাদের বাচ্চার ডিফেক্টের হার কিন্তু নর্মাল পপুলেশনের মতো। যেহেতু বেশিরভাগ বয়স্ক লোকেদের আইভিএফ করা হচ্ছে, তাই জন্যে তাদের ক্ষেত্রে বাচ্চা এমনিতেও যদি ওনারা ন্যাচারালি কনসিভ করতেন তাহলেও একই জিনিস হতো, ওনাদের এই রিস্কটা বেশি থাকে। মানে এটা পুরোপুরি ডিপেন্ড করছে ডিম আর স্পার্মের উপরে, কোয়ালিটির। আমরা তো সেটাকে চেঞ্জ করছি না, তো সেই জিনিসটা বুঝতে হবে। প্রসেসের জন্য কিন্তু কোনো এক্সট্রা রিস্ক হচ্ছে না, ইট ইজ ডিপেন্ডিং অন দ্য এজ অফ দ্য কাপল যার সঙ্গে আমরা এটা কাজ করছি। সেকেন্ড হলো টুইন প্রেগনেন্সি। হ্যাঁ, আমাদের টুইন রেট অনেক বেশি। আমরা প্রেগনেন্সি পাওয়ার আগ্রহে একাধিক ভ্রূণ গর্ভে রাখছি। তো যখন একটা ভ্রূণ রাখছি, প্রত্যেকটা ভ্রূণ টিকে যাওয়া ধরুন 30-35% চান্স আছে। হ্যাঁ, চান্স বাড়ানোর জন্য পেশেন্ট জিজ্ঞেস করছে, স্যার আর কি করতে পারি, আর কি করতে পারি? আমরা দুটো ভ্রূণ রেখে দিচ্ছি। যে মুহূর্তে দুটো রাখছি দুটোই টিকে যাবে, তার একটা 15-20% চান্স দাঁড়াচ্ছে। তাই জন্য আমাদের ক্লিনিকগুলোতে মোটামুটি আপনি ধরুন 5-এর মধ্যে একজনের টুইন, দুটো করে বাচ্চা হচ্ছে, টুইন হচ্ছে। সেটা একটা রোমান্টিসাইজ হয়ে গেছে, লোকেদের এখন খুব পছন্দ একসঙ্গে দুটো বাচ্চা হলো, কিন্তু আমরা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি। বিকজ টুইন প্রেগনেন্সিতে ঝুঁকি যেটাকে বলে, রিস্ক টু দ্য মাদার, কমপ্লিকেশন অনেক বেশি। সো আইডিয়ালি যেটা করা উচিত, সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার পার অ্যাটেম্প্ট, তাতে দেরি হোক, কিন্তু সেফটি অফ দ্য মাদার ইজ প্যারামাউন্ট অ্যান্ড অফকোর্স অফ দ্য বেবি অলসো ইজ প্যারামাউন্ট। তো এই দুটো জিনিস সেরকম রাখতে হবে। এবার যদি আমরা একটু পার্সোনাল কোশ্চেনের দিকে আসি, মানে ধরুন এই যে আপনার 20 বছরও বেশি যে জার্নি, এমন কোনো কিছু ঘটনা ঘটেছে যেটা এখনো আপনাকে ইমোশনালি খুব ভাবিয়ে তোলে, বা ইমোশনালি আপনি খুব অ্যাটাচড আছেন একজন? অবভিয়াসলি দেখুন, আমার একটা প্রিন্সিপাল আছে, আমি কিন্তু প্র্যাকটিসে যাদের কন্ট্যাক্টে আসি তাদের ছবি দেওয়া বা তাদের ব্যাপারে কথা বলাটা পছন্দ করি না, বিকজ আমার মনে হয় কোথাও একটা এটা পেশেন্ট কনফিডেন্সিয়ালিটিটাকে ডিস্টার্ব হয়ে যাবে। তো সেটা মাথায় রেখে আমি দু একটা কথা বলতে পারি, নাম তো বলবোই না, মানে অন্য কোনো কনটেক্সটও দেবো না। তো একজন দম্পতি ছিলেন, তারা ঘনিষ্ঠ হয়ে যান, যেরকম হয় অনেকদিন একসঙ্গে কাজ করার জন্য। তো ওনারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন, আর তারপর ঘটনাক্রমে জানা গেল যে মহিলার টিউব ব্লক আছে। তো ওনাদের টাকা পয়সার কোনো ছিল না, ব্যবস্থা ছিল না। তো প্রথমবার ধার দেনা করেই করলেন, তারপর লাকিলি প্রেগনেন্ট হলেন। এখন মহিলা বোধহয় পা পিছলে বাড়িতে পড়ে যান, তো তাতে উনি ব্রেন ডেড হয়ে যান। তারপর আমি যেখানে কাজ করতাম তার ঠিক পাশে একটা হাসপাতাল ছিল, সেখানেই নিয়ে আসা হয়। তো এই পোস্টপার্টাম
সিজারিয়ান সেকশন, মানে ভদ্রমহিলা আর বেঁচে নেই, কিন্তু ঠিক সেই সময় ওনাকে নিয়ে আসা হয়েছে যে বাচ্চাগুলো বেঁচে আছে, সেই অবস্থায় দুটো বাচ্চা বার করা হয়। তো এখনো হাজব্যান্ড আমার কন্ট্যাক্টে আছে, দুটো বাচ্চাই বড় হয়ে গেছে। তো সেটা অবভিয়াসলি কোনোদিন ভুলতে পারবো না, সেটা সবসময় মনে থাকে। তো এরকম হয়, অনেক ঘটনাই ঘটেছে। অনেকবারই এমন হয়েছে যে আমরা প্রেগনেন্সি সেই অর্থে এনে দিতে পারিনি, তারপরে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছেন, দুজনই আমাদের সঙ্গে কথা বলেন, ওনারা হয়তো রিয়েলাইজ করেন দ্যাট এখন হয়তো সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারতো। তো অনেক জায়গায় আমরা অনেক কিছু ফেস করি, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রেগনেন্সি হলো, তারপর বাচ্চা হলো, ফ্যামিলি হ্যাজ কাম টুগেদার, একদম ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যেটাকে বলে, বাচ্চা প্রেগনেন্সি আসলো, বাচ্চা হলো, তাতে ওদের যা হ্যাপিনেস, দ্যাট ইজ দি পেট্রোল উইচ ড্রাইভস আওয়ার ইঞ্জিন, মানে দ্যাট ইজ দ্য বিগেস্ট কিক দ্যাট উই গেট। মানে যখন একটা আইভিএফ থেকে যখন একটা বেবি হচ্ছে, মানে সেই সময় তাহলে আপনার ফিলিংসটা কি? অ্যাবসলিউটলি, মানে ওয়ান্ডারফুল। অ্যান্ড এভরি টাইম, এটা নয় যে 20 বছর হয়ে গেছে, হয়তো শয়ে বাচ্চা হয়ে গেছে, এখন আর সেই ফিলিং নেই। এভরি টাইম লাইফ ইজ ক্রিয়েটেড অ্যান্ড এভরি টাইম আ চাইল্ড ইজ বর্ন, you get that same feeling that maybe that's what you were meant to do in your life. মানে আপনারা বেসিক্যালি একটা নতুন জন্ম দিচ্ছেন, নতুন একজনকে নিয়ে আসছেন পৃথিবীতে। মানে আমরা দিচ্ছি না, মানে আমাদের মাধ্যমে ডেফিনেটলি। মানে আমরা যদি পারতাম তাহলে তো সবাইকে দিয়ে দিতে পারতাম, সবাইকে পারি না বলেই তো আজকে আমরা 100% সাকসেস বলতে পারি না। বাট ইয়েস, ডেফিনেটলি এভরি টাইম লাইফ ইজ ক্রিয়েটেড, এভরি টাইম সাম চাইল্ড ইজ বর্ন, দ্যাট গিভস আস আ সেন্স। আপনার এই কথার পিঠেতে আমি যদি কথা জিজ্ঞেস করি, যে এই যে বললেন যে সবাইকে দিতে পারি না, এটা কোনোভাবে আপনাকে রিগ্রেট করে, কোনোভাবে কষ্ট দেয়? না, দেখুন, সায়েন্স তো এইভাবেই তৈরি হওয়ার কথা। মানে আমি 20-22 বছর এই কাজ করছি। যখন কাজ শুরু করেছিলাম তখন আমরা মুখে মোটামুটি 25% চান্স পার অ্যাটেম্প্ট বলে থাকতাম, সেই জায়গায় এখন আজকে আমরা 40-45% আরামসে প্রেগনেন্সি পাচ্ছি, একই ধরনের পেশেন্টের কথা বলছি। তো সায়েন্স তো এগিয়েছে। আমার মনে হয় যেভাবে সায়েন্সটা এগোচ্ছে, যে পেসে এগোচ্ছে, সেটা কিন্তু একদম সঠিক পেসে এগোচ্ছে। আমরা আস্তে আস্তে সাবজেক্ট আরও ডিটেলসে বুঝছি, আমাদের ভুলগুলো শুধরোচ্ছি। The whole reproductive medicine subject is opening up like never before. স্টেম সেল বলে একটা যে ব্যাপারটা আপনারা রোজ কানে শুনতেই পাচ্ছেন, হয়তো নতুন করে ডিম স্পার্ম তৈরি করাও হয়তো ল্যাবে কোনো একদিন সম্ভব হবে। আমি থাকবো না জানি না, কিন্তু হয়তো সম্ভব হবে। সো ইন ফিউচার I am sure that this will be solved medically, at least for almost 100% couples. এখনো ধরুন অনেক কাপল যারা এই ব্যাপারটা খুলে বলতে পারে না, বা সাইলেন্টলি একটা স্ট্রেসের মধ্যে থাকে, তাদের জন্য আপনি কি বলবেন? অনেক লেখা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, এখন সোশ্যাল মিডিয়া খুললেই এই নিয়ে কিছু না কিছু আপনি দেখতে পান। আমার মনে হয় এখনও যারা ওপেন আপ করতে পারছেন না, তাদের সবচেয়ে বড় কারণ হলো ব্যাকগ্রাউন্ডে অন্তত একটা ফিনান্সিয়াল চ্যালেঞ্জ। কোনোভাবে যদি আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আদার প্রাইভেট ইনস্টিটিউশনস লাইক ইন্স্যুরেন্স কোম্পানিজ, ওনারা যদি রিয়েলাইজ করতেন দ্যাট এটা কোনোভাবে একটা ডিজিজ, আর এই ডিজিজটাকে কিন্তু ডিজিজ হিসেবেই ভাবতে হবে, আর এর জন্য যদি আলাদা করে ইন্স্যুরেন্স পলিসি বা অন্য কোনো ফিনান্সিয়াল সাপোর্টের কোনো সিস্টেম আসতো, তাহলে কিন্তু অনেক বেশি কাপল এই ট্রিটমেন্টের মাধ্যমে প্রেগনেন্সি নেওয়ার একটা চেষ্টা করতে পারত। তার সঙ্গে আমি একটা কিন্তু কথা বলবো, শুধু ট্রিটমেন্ট নয়, প্রিভেনশনের একটা ব্যাপার আছে, যেটা বারবার বলছি। যদি আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বোঝাতে পারি দ্যাট এখানে টাইম প্লেজ আ বিগ রোল, এজ প্লেজ আ বিগ রোল, তো যারা ইভেনচুয়ালি মা হতে চান বা বাবা হতে চান, ওনারা যদি সেই অর্থে প্রায়োরিটি লিস্টে আমাদেরটাও ইনক্লুড করে রাখেন, যে না, বাচ্চা নেওয়ার ব্যাপারটা আমরা আগে থেকে ডিসকাস করে রাখি বা প্ল্যান করে রাখি, তাহলে কিন্তু ইনফার্টিলিটি হারটা অনেকটা কমে যাবে। আমরা কিন্তু সেই অর্থে এখন খুব বেশি ইনফেকশন দেখি না, যেরকম আমরা মেডিকেল কলেজের ছাত্র যখন ছিলাম তখন অনেক বেশি ইনফেকশন জনিত কারণগুলো দেখতাম, এখন খুব একটা সেটা দেখি না। এখন কিন্তু বয়সজনিত কারণ বেশি দেখি, বা ওবেসিটি রিলেটেড ইনফার্টিলিটি অনেক বেশি দেখি। আমরা এতক্ষণ অনেক সিরিয়াস কথা নিয়ে আলোচনা করলাম, ইমোশনালি অনেক কথা বললাম, তো এইবার একদম আপনার পার্সোনাল আপনার লাইফ নিয়ে কথা বলুন। আইভিএফ স্পেশালিস্ট হিসাবে আপনার পুরো দিনের রুটিনটা কীরকম থাকে, ডেইলি রুটিন?
না, আই হ্যাভ আ ভেরি কমফোর্টেবল লাইফ। মানে আমি অনেক আগেই কিন্তু আইভিএফই করব, অন্য কিছু করব না, সেরকম একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম। তো তার ফলে যেটা হয়েছে, আই হ্যাভ এ ভেরি প্ল্যান্ড লাইফ। ওকে, আমি সকাল 9টায় কাজ শুরু করি আর বিকেল 6টা, খুব জোর 6:30টায় কাজ কমপ্লিট করি। তাছাড়া সারাদিনটা আমার অবভিয়াসলি ফ্যামিলি টাইম আছে। কিছুটা এককালে কুইজ করতে ভালোবাসতাম, তো সেই চর্চাটা এখনও রয়েছে বন্ধুদের সাথে। গার্ডেনিং, কুটকাট একটু বলতে পারেন, একটু গার্ডেনিং করি, তো এই করে কেটে যায়। আর আপনি স্ট্রেস কিভাবে ম্যানেজ করেন? স্ট্রেস সেই অর্থে নেই, বিকজ আমি জানি আমি কি কাজ করছি, আমি জানি আমার কাজে কিছু সাকসেস কিছু ফেলিয়ার থাকবেই, ফেলিয়ারের জন্যেও প্রস্তুত আছি, সাকসেসও খুব একটা অ্যাফেক্ট করে না সেই অর্থে। তো স্ট্রেসের জন্য আমার মনে হয় না, আমার বাড়িতে সেরকম পেট নেই, কিন্তু আমার মনে হয় আমার যে দুটো বাচ্চা আছে তারাই আমার স্ট্রেস বাস্টার্স, ওদের সঙ্গে সময় কাটালেই আমার স্ট্রেস কেটে যায়। আপনার ফেভারিট ফুড? চাইনিজ। আপনি কি ধরনের বই পড়তে ভালোবাসেন? এককালে খুব ফিকশন পড়তাম, কিন্তু যত বয়স বাড়ছে ফিকশন পড়া কমে গেছে। কিন্তু এখনও পিজি উডহাউস, মানে কমেডি ফিকশন, সেটা কিন্তু এখনও খুব ভালো লাগে। আর খুব বেশি হেভি পড়তে চাইছি না, তখন অ্যাস্টারিক্স। তো ধরুন যে এখনকার দিনে যে কাপেল বা ধরুন যে জুনিয়র ডাক্তার ওই পডকাস্টগুলো দেখেন, তাদের জন্য আপনি কি কোনো বই সাজেস্ট করবেন? এককালে পড়েছিলাম ডক্টরস বা এরিক সেগেল, খুব ইন্টারেস্টিং, খুব ইন্সপায়ারিং বলবো, ওটা পড়তে পারে। আর আপনার হলিডে ডেস্টিনেশন? সমুদ্র, মানে এনিওয়্যার ওয়্যার আই ক্যান সি সিট অন দ্য বিচ, রিল্যাক্স, দ্যাট ইজ মাই ফেভারিট হলিডে। আর ওয়ার্ক লাইফ আপনি কীরকম ভাবে ব্যালেন্স করেন? যেটা বললাম, আমি তো খুব বেশি সানডে ছুটি, বাকি দিনগুলোতেও 6 থেকে 7 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা কাজ করি, কিন্তু যখন কাজ করি মন দিয়ে কাজ করি, আদারওয়াইজ নট মাচ অফ স্ট্রেস। আর ফ্রি টাইম পেলে আপনি কি করেন? গার্ডেনিং, মানে হাতের কাজ যখন করার ইচ্ছা হচ্ছে গার্ডেনিং, আদারওয়াইজ বই নিয়ে বসে থাকলাম, এটাই লাইফ। আর পেশেন্টের সাকসেস দেখলে আপনার কীরকম লাগে? না, সেই অর্থে কিন্তু সাকসেস ফেলিয়ার থেকে বেরিয়ে এসেছি। সাকসেস দেখলে প্রথমে এটাই আসে, তা চলো উসকা কাম হো গিয়া, মানে ওর কাজটা তো হয়ে গেল, এটাই ফার্স্টে মাথায় হিট করে। ফেলিয়ার হলে ডেফিনেটলি কেন হলো, কি করা যায়, নেক্সট হোয়াট উই ক্যান ডু ইজ হোয়াট গোজ অন ইন মাইন্ড। আনফর্চুনেটলি যেটা বারে বারে বলি, আমাদের 100% সাকসেস সম্ভব নয়, তাই না? এখন অবধি সাকসেস মানে জব ডান, ফেলিয়ার মানে সামথিং ইয়েট টু বি ডান, এই থটটাই মাথায় চলে। আমাদের যে পডকাস্ট অনেক জুনিয়র ডক্টররা দেখেন, যেটা আপনাকে বলছিলাম, তো একজন আইভিএফ স্পেশালিস্ট হতে গেলে কি ধরনের রোড ম্যাপ ওনাদের ফলো করা উচিত? আমরা যখন আইভিএফ করতে শুরু করলাম, তখন তো দেখে শেখা ব্যাপারটা ছিল, তখন তো অ্যাজ সাচ কোনো সেট কারিকুলাম ছিল না। এখন কিন্তু একটা সেট কারিকুলাম হয়েছে, সেটা একদিক থেকে ভালো, প্রপার ট্রেনিং হচ্ছে অ্যান্ড একটা সিস্টেমে ইভ্যালুয়েশন হচ্ছে ইত্যাদি। আইভিএফ করার আগে বা আইভিএফ এর ট্রেনিং করার আগে তাদের উচিত সপ্তাহখানিক বা 10 দিন অন্তত একটা আইভিএফ ক্লিনিকে সময় কাটানো। একজন ডাক্তার হিসেবে ফেলিয়ার হ্যান্ডেল করতে শেখাটা আমাদের লাইনে সবচেয়ে জরুরি। আমার মনে হয় যে যারা অঙ্কোলজি নিয়ে কাজ করছেন বা যারা আমাদের মতো আইভিএফ নিয়ে কাজ করছেন, আমাদের কিন্তু রোজকার প্র্যাকটিসে ফেলিয়ার বেশি থাকে। তো এই ফেলিয়ার ফেস করতে পারার অ্যাটিটিউডটা যদি ডেভেলপ করতে না পারি, তাহলে আমার কিন্তু এই সাবজেক্ট বা এই লাইনে আসা উচিত নয়। যদি এই অ্যাটিটিউডটা থাকে, তাহলে মোস্ট অফ দ্য। আর এই আইভিএফ স্পেশালিস্ট হতে গেলে এই জুনিয়র ডক্টরদের কী ধরনের মিস্টেক অ্যাভয়েড করা উচিত? হ্যাঁ, আমরা যেটা বলে থাকি পার্সোনালিটি বেসড মেডিসিন, মানে অমুক ডাক্তারকে এমন করতে দেখেছিলাম সুতরাং এটা করছি, বা এভিডেন্স বেসড মেডিসিন, মানে যেখানে সায়েন্স কি বলছে। আইভিএফ বা ইনফার্টিলিটি ইজ আ ভেরি ফাস্ট চেঞ্জিং সাবজেক্ট। এখানে এটা কোনোদিন হতে পারে না দ্যাট অমুক ডাক্তারবাবুকে এটা করতে দেখেছি সুতরাং এটা করছি। We have to follow what is scientifically correct and evidence based, and evidence অনেকটা ফ্যাশনের মতন চেঞ্জ করে। তাহলে রেগুলার পড়াশোনা করতে হয়, তার সঙ্গে আপ টু ডেট থাকতে হয়, কনফারেন্স অ্যাটেন্ড করতে হয়, তার সঙ্গে নিজের প্র্যাকটিসটাকে চেঞ্জ করতে হয়। তো এটা একটা মজার জিনিস, এটা কোনো সেট প্রোগ্রাম নেই। আপনি আজকে একরকম কাজ করছেন, হয়তো 5 বছর পরে আপনার কাজ করার ধরনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এখানে টেকনোলজি কতটা ইনভলভ হচ্ছে?
আমি স্ট্রংলি ফিল করি দ্যাট ইনফার্টিলিটি বা আইভিএফ ম্যানেজমেন্টের টেকনোলজি হলো আমার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, বিকজ টেকনোলজি এমন অনেক কিছু করে দিচ্ছে যেটা আমাদের জন্য করা সম্ভব নয়। ধরুন ভালো ভ্রূণ বাছাই করে দেওয়া, নেকেড আই মানে চোখে দেখে হয়তো আমি কোনোদিনই পারবো না, হয়তো অন্য অনেক কিছু মানে মেশিনের মাধ্যমে ডিমের মধ্যে শুক্রাণু নিষিক্ত করে দেওয়া। একটা জিনিস মাথায় রাখতে হবে, অপটিক্স মানে ইমেজ কোয়ালিটি অতটাই ইমপ্রুভ করে গেছে লাস্ট 20 বছর আমার চোখে দেখা। আল্ট্রাসাউন্ড করা অনেকটা সহজ হয়ে গেছে, এমব্রিও বা ওসাইটকে মাইক্রোস্কোপে দেখা বা বোঝা অনেকটা সহজ হয়ে গেছে। এটা তো টেকনোলজি ছাড়া সম্ভব ছিল না। তো আমাদের লাইনে অন্তত টেকনোলজি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ইনপুট। এখানে এমব্রিওলজিস্টের ভূমিকাটা কতটা থাকে? এমব্রিও তৈরি যে করছে সেই এমব্রিওলজিস্ট, সুতরাং ও ডিমকে দেখছে, বুঝছে ডিমের কোয়ালিটিটা, তারপরে সিমেন থেকে স্পার্ম বাছাই করছে, চোখে দেখা ভালো স্পার্মকে ডিমের মধ্যে নিষিক্ত করছে, যেটাকে আমরা বলি মানব নিষেধ প্রক্রিয়া। যে ভ্রূণগুলো তৈরি হচ্ছে সেই ভ্রূণগুলোকে আবার ইভ্যালুয়েট করছে ঠিকঠাক বাড়ছে কি বাড়ছে না, আর তারপর আবার ওদের হিসেবে যে ভ্রূণগুলো হাইয়েস্ট পোটেনশিয়াল সেই ভ্রূণগুলোকে সিলেক্ট করে ট্রান্সফারে হেল্প করছে। আর আজকালকার দিনে অনেকটা হয়েছে, আমরা যেহেতু ফ্রেশ ট্রান্সফার করছি না, সেই এমব্রিওগুলোকে ফ্রিজ করে রাখছে, আবার পরের মাসের জন্য গরম করে আবার কাজে নিচ্ছে। তাছাড়া ওরা স্পার্ম ফ্রিজ করছে, এগ ফ্রিজ করছে। এন্টায়ার আইভিএফ যে ডিসিপ্লিনটা, সাবজেক্টটা, তার মধ্যে 70% বা 80% কাজ কিন্তু এমব্রিওলজিস্ট করছে। আমরা সাইকোলজিক্যালি কাপলের সঙ্গে মিশছি, কথা বলছি, কাউন্সিল করছি, ওনাদের কোন কারণে বাচ্চা হচ্ছে না সেটা ধরার চেষ্টা করছি, আর তারপর ওদের আইভিএফ এর জন্য প্রস্তুত করে ইনজেকশনের মাধ্যমে ডিম রেডি করে ডিম বার করছি। সুতরাং যদি তুলনা করা হয়, আমি কিন্তু 30% কাজ করছি আর আমার এমব্রিওলজিস্ট 70% কাজ করছি। তাহলে কি অনেকটাই ডিপেন্ড করছে সাকসেস রেশিও এমব্রিওলজিস্টের উপরে? অনেকটা এমব্রিওলজিস্টের ট্রেনিং, এক্সপিরিয়েন্স, এবিলিটির উপর ডিপেন্ড করছে। আর এখানে পেশেন্ট কাউন্সিলিং স্কিল কতটা ইম্পর্টেন্ট? অনেকটাই। পেশেন্ট কাউন্সেলিংটা ডিপেন্ড করে পেশেন্টসের সাইকোলজির উপর। আপনার তার সাইকোলজিটা বুঝে তাকে সেইভাবে বোঝাতে হবে। কারোর ভয় হলো যে আমার ব্যথা লাগবে, কারোর ভয় হলো বাচ্চা সুস্থ হবে কিনা, কেউ আবার খরচের দিকে তাকাচ্ছে, কেউ আবার বলছে আমার দ্রুত বাচ্চা চাই। Everyone has a different requirement. You have to sense that, explain to them, and then take this forward. So I have to work more like a counselor and less like a blood pressure দেখে দিলাম, টেম্পারেচার দেখে দিলাম, সেগুলো তো করছি না। ধরুন আজকে থেকে যদি বলা হয় আপনাকে, আজকে ধরুন আপনাকে কেরিয়ার চুজ করতে বলা হচ্ছে, তো আপনি কি আইভিএফ চুজ করবেন না অন্য কিছু চুজ করবেন? এককালে আমার খুব ইচ্ছে ছিল যে আমি কুইজ মাস্টার হবো, তার থেকে কিন্তু আজকে বলতে পারি দ্যাট আই ডিড নট মেক দ্য রং চয়েস। আই এম ভেরি হ্যাপি বিং অ্যান আইভিএফ প্র্যাকটিশনার অ্যান্ড আই উড লাইক টু কন্টিনিউ। ইনফ্যাক্ট আমি তো আমার ছেলে মেয়েকেও বলি দ্যাট এই সাবজেক্টটা যদি পছন্দ হয় লাইনে, ওরা শোনে না সেটা আলাদা কথা। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি যে এত সময় ধরে সুন্দরভাবে এই জিনিসগুলো বোঝালেন, আমার মনে হয় আমাদের যত ভিউয়ার্স আছে সবারই খুব কাজে লাগবে। থ্যাংক ইউ স্যার। ইট ওয়াজ প্লেজার টু হ্যাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ। এই ভিডিওটি আপনাদের হেল্পফুল লাগে প্লিজ শেয়ার করুন এমন কারোর সাথে যার এটি দরকার। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা রিয়েল ডক্টর কনভারসেশন নিয়ে আসি যা আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।